পুলিশ না হয়েও পুলিশের চাইতে বেশি শক্তিশালী। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের ১৯৫টি দেশ ছড়িয়ে আছে যাদের পরিধি। পৃথিবীর প্রতিটি দেশেই নিজস্ব পুলিশ বাহিনী আছে যারা দেশের ভিতরে অপরাধীদের ধরতে কাজ করে। কিন্তু কোনো অপরাধী যদি এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে লুকিয়ে পড়ে তখন কি হবে? পৃথিবীর বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা যেখানে হার মানে সেখানে তারা আসে উদ্ধারকারী হয়ে। যেসব অপরাধীদের নাম ওয়ান্টেড লিস্টে ওঠে কঠিন হয়ে পড়ে তাদের পালানো। এমন সময় প্রয়োজন পড়ে একটি আন্তর্জাতিক পুলিশের যারা দেশের সীমানার বাইরে গিয়েও অপরাধীদের খুঁজে বের করতে পারে। সেই দায়িত্বই পালন করে ইন্টারপোল। বিশ্বের সকল দেশের পুলিশের মধ্যে যেন তথ্য বিনিময় সহজ হয়, অপরাধ দমন ও প্রতিরোধেও যেন একে অপরকে সহযোগিতা করা যায়, সেই লক্ষ্যে ইন্টারপোল গড়ে তোলা হয়েছে বৈশ্বিক নিরাপত্তা রক্ষার জন্য। প্রধান অপরাধ দমন সংস্থা ইন্টারপোল সম্পর্কে আলোচনা করা হবে। মিস্টার প্রযুক্তি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। পুলিশ বাহিনীর মতো মনে হলেও এটি কোনো পুলিশি সংস্থা নয়। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করা। দুর্দর্শ মাফিয়া চক্র, খনি, যুদ্ধাপরাধী কিংবা ফেরারি আসামি এই প্ল্যাটফর্মে অপরাধীর বিরুদ্ধে এক হয়ে কাজ করে বিশ্বের সব দেশের পুলিশ। বড় ধরনের অপরাধ করেও একসময় পার পাওয়া যেত। আইন শৃঙ্খলা বাহিনীর হাত ফসকে একবার দেশের সীমানা পেরিয়ে গেলেই গ্রেপ্তারের চিন্তা শেষ। বৈশ্বিকভাবে সমস্যা মোকাবেলা করার জন্য গড়ে ওঠে আজকের ইন্টারপোল। অপরাধের তদন্ত থেকে শুরু করে ফরেনসিক ডাটা বিশ্লেষণ, পলাতকদের খুঁজে বের করা সংস্থাটির সহায়তা করে প্রতিটি ক্ষেত্রে। 1923 সালের অস্ট্রিয়ায় 19টি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি, যা 1946 সালে নামকরণ করা হয় ইন্টারপোল। দুর্নীতি, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, অস্ত্র পাচার, মাদক পাচার, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং এরকম 17 ধরনের অপরাধ তদন্তে সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে থাকে ইন্টারপোল। সারা বিশ্বে ছড়ানো জটিল যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে প্রতিনিয়ত নানা ধরনের ইন্টেল অপরাধের সংবাদ সংগ্রহ করে সংস্থা। ইন্টারপোলের সেন্ট্রাল ডাটাবেসে রয়েছে 100 মিলিয়নেরও বেশি ডাটা, অপরাধীর ছবি বা স্কেচ, ক্রিমিনাল প্রোফাইল। বর্তমানে যেহেতু 195টি দেশ অর্থাৎ পুরো বিশ্বেই ইন্টারপোলের সদস্য, তাই প্রতিটি দেশেই এই সংস্থার কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেক সদস্য দেশেই একটি করে ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি থাকে, যেটি সে দেশের পুলিশ এবং ইন্টারপোল এর মধ্যে সংযোগ রক্ষা করে। ইন্টারপোলের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ ডাটাবেস। এই ডাটাবেসে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারগুলো হলো নিখোঁজ ব্যক্তি ও আন্তর্জাতিক অপরাধীদের তালিকা, চুরি হওয়া গাড়ি তথ্য, জাল পাসপোর্ট ও ভিসা তথ্য এবং সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানের তথ্য। এই ডাটাবেসগুলো 24 ঘন্টা খোলা থাকে এবং সদস্য দেশের পুলিশ বাহিনী যে কোনো সময় প্রবেশ করতে পারে। ইন্টারপোল বিভিন্ন স্তরের অপরাধীদের ধরতে বিভিন্ন রঙের নোটিশের মাধ্যমে সতর্কতা জারি করে। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো রেড নোটিশ। কোনো ব্যক্তির বিরুদ্ধে এই রেড নোটিশ জারি মানে হলো সমগ্র বিশ্বে তাকে যেখানেই দেখা যাবে সেখানেই গ্রেপ্তার করতে হবে। এখন পর্যন্ত প্রায় 65,000-এরও বেশি ব্যক্তির নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। রেড নোটিশ ছাড়াও ইন্টারপোলের আরো বেশ কিছু রঙের নোটিশ রয়েছে, যেমন ব্লু নোটিশ মানে হলো এই ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। গ্রিন নোটিশ মানে হলো এই ব্যক্তিকে সম্ভাব্য হুমকি হিসাবে চিহ্নিত করে সতর্ক বার্তা জারি করা হলো। এছাড়া কোনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সহায়তার জন্য ইয়েলো নোটিশ জারি করা হয় এবং অজ্ঞাত পরিচয়ের মৃত ব্যক্তিকে চিহ্নিত করতে ইন্টারপোল ব্ল্যাক নোটিশ জারি করে। এগুলোর বাইরে আরো 2 ধরনের নোটিশ রয়েছে। একটি হলো পার্পল নোটিশ, যার মাধ্যমে অপরাধীরা নতুন কৌশলে বা প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করলে তা অন্য দেশগুলোকে জানানো হয়, এবং আরেকটি হলো অরেঞ্জ নোটিশ। এটি কোনো বিস্ফোরক দ্রব্য, বিপজ্জনক চিঠি বা প্রাণঘাতী উপকরণ সম্পর্কে সতর্ক করতে ব্যবহৃত হয়। ইন্টারপোল নিজে কোনো গ্রেপ্তার বা তদন্ত চালাতে পারে না, তারা শুধুমাত্র তথ্য সরবরাহ ও সমন্বয় করে। 1976 সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ গ্রহণ করে। ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি প্রতিটি সদস্য দেশেই থাকে এবং বাংলাদেশেও এই এনসিবি রয়েছে। বাংলাদেশে ইন্টারপোলের কাজ বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন
ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির মাধ্যমে পরিচালিত হয়। সিআইডির অধীনে থাকা এই আলাদা ইউনিট এনসিবি ঢাকা বা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ঢাকা নামে কাজ করে। এটি হলো ইন্টারপোলের বাংলাদেশের একমাত্র অফিসিয়াল প্রতিনিধি সংস্থা। এখান থেকেই আন্তর্জাতিক অপরাধী শনাক্ত, রেড নোটিশ প্রেরণ এবং বিদেশ থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনার কাজগুলো পরিচালিত হয়। উদাহরণ হিসাবে বলা যায়, মনে করুন ব্যাংক জালিয়াতি করে 100 কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে দুবাই চলে গেছে। বাংলাদেশের সিআইডি সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এবং আদালতের নির্দেশে ইন্টারপোলের এনসিবি ঢাকা একটি রেড নোটিশ জারি করে। এই রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ের পুলিশ সেই ব্যক্তিকে আটক করতে পারে। এরপর কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এখন পর্যন্ত 62 জন বাংলাদেশির নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। এদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, যুদ্ধাপরাধ মামলা, 21 আগস্ট গ্রেনেড মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের নাম রয়েছে। 2024 সালে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে বলে খবর প্রচার করেছিল, কিন্তু ইন্টারপোলের অফিসিয়াল রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নাম পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের ধরতে ইন্টারপোল কাজ করে।